আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েক মাসের বেশি সময় ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘর্ষ চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা অনেকটাই বেশি। হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। ইরানের উপকূল এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা এবং দূর থেকে মিসাইল হামলা করেছে, যার পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করেছে। এই সকল কিছুর মধ্যে একটা জিনিস লক্ষণীয়: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাল্টা ইরানের বিরুদ্ধে কোনো হামলা করেনি। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে, এমনটাই ছিল পরিষ্কার ঘোষণা। আর এইবার কিন্তু সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের মতো বৃহৎ শক্তি নয়, একেবারে মধ্যপ্রাচ্যের ছোট দুইটি দেশ কুয়েত এবং বাহরাইন। কুয়েতের পক্ষ থেকে তাদের বহরে থাকা ইউরোফাইটার টাইফুন এবং তাতে ব্যবহারকৃত স্টর্ম শ্যাডো মিসাইল, যার রেঞ্জ 450 কিলোমিটার থেকে 500 কিলোমিটার ক্রুজ মিসাইল। এছাড়াও বাহরাইন তাদের বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যে F-16 ব্লক 70 রয়েছে, তার মাধ্যমে সরাসরি ইরানে হামলা করেছে এবং এই হামলায় সহযোগিতা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেখুন, কুয়েত এবং বাহরাইন দুইটি দেশই ছোট দেশ। এই দুইটি দেশের লজিস্টিক গোয়েন্দা সক্ষমতা অনেকটাই কম। ইরানের ড্রোনের কারখানাগুলো বা ড্রোন লঞ্চারগুলো ঠিক কোথায় রয়েছে তা সুনির্দিষ্টভাবে তাদের স্যাটেলাইটের মাধ্যমে নির্ণয় করা বা জিপিআরএস কোঅর্ডিনেশন তাদের হাতে পাওয়া অত্যন্ত জটিল বিষয়। আর এই ক্ষেত্রে কিন্তু সংযুক্ত আরব আমিরাত সেই অত্যন্ত গোপন যে স্থানের জিপিআরএস কোঅর্ডিনেট রয়েছে তা প্রদান করেছে। এছাড়াও আকাশে উড়ন্ত অবস্থায় এই ফাইটারগুলোকে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তাকে নিরাপত্তা দিয়েছে এবং জ্যামিং সিস্টেমের মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে প্রতিহত করেছে যখন বাহরাইন এবং কুয়েতের যুদ্ধ বিমানগুলো ইরানের বিরুদ্ধে হামলা চালায়। দেখুন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও কুয়েত এবং বাহরাইন এই দুইটি দেশই এই হামলার বিষয়ে তাদের সম্পৃক্ততার বিষয়টা অস্বীকার করেছে। এই দুইটি দেশের পক্ষ থেকে এই হামলার বিষয়ে বলা হচ্ছে যে এই হামলা করেছে যুক্তরাষ্ট্র বা অন্য দেশ, তারা এখানে যুক্ত নয়। সংযুক্ত আরব আমিরাত কোনো স্টেটমেন্ট দেয়নি, তবে ইরান এই ক্ষেত্রে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। দেখুন, এর পূর্বেই ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা ছিল, পৃথিবীর যেই দেশই ইরানের বিরুদ্ধে, ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো হামলায় সহযোগিতা করবে, সেই দেশে হামলার বিষয়গুলো ইরানের দাবি অনুসারে তারা বৈধ হিসাবে বিবেচনা করবে। যেহেতু কুয়েত এবং বাহরাইন থেকেই যুক্তরাষ্ট্র লাগাতার ইরানের ভূখণ্ডে বিভিন্ন ধরনের মিসাইল, বিশেষ করে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের মিসাইল বা অন্যান্য যুদ্ধ বিমান উড্ডয়ন করে হামলা করছিল, এই জন্যই কিন্তু এখানে লাগাতার ইরান হামলা করছিল। লক্ষণীয়, ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে ওমান বা অন্য দেশগুলোতে যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেনি, তাদের ভেতর কিন্তু তারা হামলা করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে কুয়েতের মতো দেশ বা বাহরাইনের মতো দেশ নতুন করে ইরানের ভূখণ্ডের কাছাকাছি নয়, দূর থেকেই তাদের যুদ্ধ বিমান দিয়ে, তাদের লং রেঞ্জের মিসাইল দিয়ে আক্রমণ করেছে। মানে ইরানের বিরুদ্ধে সরাসরি তারা যুদ্ধে নেমে গেছে। অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন 1990 সালে সাদ্দাম হুসাইন ঠিক যেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, ইরান হয়তো ঠিক একই ধরনের প্রতিক্রিয়াও দেখাতে পারে। এখানে বলে রাখা ভালো, ইরাক, কুয়েত এবং ইরান এই দেশগুলোর সীমান্ত একেবারে কাছাকাছি। 1990-এর দশকে সাদ্দাম হুসাইন সরাসরি কুয়েতে প্রবেশ করেছিলেন তার সেনাবাহিনী নিয়ে এবং কুয়েতকে দখল করে নেন কিছু সময়ের জন্য। যদিও যুক্তরাষ্ট্রের সরাসরি পদক্ষেপের মাধ্যমে তা পুনরুদ্ধার হয়। এইবার ইরানের সামরিক বাহিনীগুলো কিন্তু কুয়েতের একেবারে সীমান্তের কাছাকাছি বিপুল পরিমাণে মজুদ রয়েছে। অনেকে আশঙ্কা করছেন কুয়েতের এই ধরনের পদক্ষেপ 1990 সালে যা ঘটেছিল তা কি আবার ঘটনার উস্কানির মতো কাজ করছে, বা ইরান এই ধরনের জটিল পদক্ষেপ কি নিতে পারে অন্যান্য দেশকে পরিষ্কার বার্তা দেওয়ার জন্য।
একদিকে মধ্যপ্রাচ্যের অত্যন্ত ছোট দেশ কুয়েত এবং বাহরাইন, দুইটি দেশই ইরানের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে তাদের বিমান বাহিনী দিয়ে হামলা করেছে মূল ভূখণ্ডে। আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ঠিক এমতো অবস্থায় প্রচণ্ডভাবে আলোচনায় ছিল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের যে পরমাণু চুক্তি রয়েছে বিষয়টি। তবে মাত্র ২৪ ঘন্টা না পেরোতেই এই চুক্তিটি সরাসরি স্থগিত করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদি ইসরায়েলকে স্বীকৃতি না দেয় সৌদি আরব, তাহলে এই চুক্তি আর কার্যকর হবে না। না, কেউ এগিয়ে যায়নি, মানে আমি শুধু বলেছি এটি করার জন্য তাদেরকে আব্রাহাম অ্যাকোয়ার্ডের সদস্য হতে হবে, যা খুবই সফল হয়েছে। কিন্তু এখন সময় এসেছে তাদের এটি করার, এবং তারা এবং অন্যরা এটি করতে চায়নি কারণ ইরানের সাথে তাদের সমস্যা ছিল। আপনাদের সেই সমস্যা নেই। আপনারা জানেন আব্রাহাম অ্যাকোয়ার্ড অবিশ্বাস্য সফল হয়েছে এই দেশগুলোর জন্য, এর অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য, এবং আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা জানেন কোনো এক পর্যায়ে তারা এতে তারা যোগ দেবে এবং তাদের বেসামরিক, আমি একে সিভিল নিউক্লিয়ার বলি, কিন্তু বিষয়টা এমন নিউক্লিয়ার সমৃদ্ধকরণ নয়। ধর্মীয় দিক থেকে সৌদি আরবের যে ভৌগোলিক গুরুত্ব দুইটি পবিত্র স্থানের জন্য সব সময় ছিল, তবে আন্তর্জাতিকভাবে রয়্যাল ফ্যামিলির যে প্রভাব রয়েছে সৌদি আরবের, সেটা কিন্তু ততটা ছিল না। তবে ইসরায়েলকে রুখে দেওয়ার নাম করে ওআইসি জোট যখন তারা তৈরি করে, অঘোষিতভাবে তারা নেতৃত্বটা নিজের কাছে পেয়ে যায়। মুসলিম বিশ্বের নেতা হিসাবেই নিজেদের পরিচিত করে তারা। তবে প্রশ্ন হচ্ছে, এখন যদি তারা পরমাণু কর্মসূচি পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে তাদের নেতৃত্বের জায়গার বৈধতার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। সুতরাং সৌদি আরবের জন্য বিষয়টি সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তারা কি মুসলিম বিশ্বের অঘোষিত নেতৃত্ব চাইবে, নাকি পরমাণু কর্মসূচির পরমাণু প্রযুক্তি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে একটি জটিল সিদ্ধান্ত এখন তাদের নিতে হবে। মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে যতবারই সমস্যা ঘনীভূত হয়েছে, ততবারই নিজেদের রক্ষা করার জন্য বা নিজেদের জটিল বিষয় থেকে অনেকটা বের করে আনার জন্য পাকিস্তানের সহযোগিতা নিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক একইভাবে সহযোগিতা নিয়েছে সৌদি আরব। বিষয়টি এখন আরও ঘনীভূত, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে সামরিক নিরাপত্তার চুক্তি রয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো বলছে, রিসেন্টলি সময়ে সৌদি আরবের দীর্ঘ সময় ইরানের যে কোনো পাল্টা হামলা হয়নি। এর অন্যতম প্রধান মধ্যস্থতা করেছে পাকিস্তানের সেনাপ্রধান। অভিনব কায়দায় ইরানের সঙ্গে আলোচনা করে সৌদি আরবকে এই হামলা থেকে বাঁচানোর ক্ষেত্রে এই পাকিস্তানের সেনাপ্রধানের অংশগ্রহণ ছিল অনেকটাই সক্রিয়। তবে এই স্থাপনা বা এই সমঝোতা এখন ভেঙে গেছে। নতুন করে সৌদি আরবের প্রিন্স যে ঘাঁটি রয়েছে, প্রিন্স সুলতান, সেখানে হামলা করেছে ইরান। সেই সমঝোতা এখন আর নেই। এখন পাকিস্তানের উপর প্রচণ্ডভাবে চাপ রয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি সামরিক ক্ষেত্রে যুক্ত হওয়া। এছাড়াও আব্রাহাম অ্যাকর্ডিংয়ের অধীনে সৌদি আরবকে যে স্বীকৃতি দিতে বলা হচ্ছে ইসরায়েলের, এছাড়াও আব্রাহাম অ্যাকর্ডিংয়ের অধীনে ইসরায়েলকে যে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সৌদি আরবের উপর চাপ বাড়ছে। এই ক্ষেত্রে পাকিস্তানের মাধ্যমে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় সৌদি আরব। পাকিস্তান যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাহলে আন্তর্জাতিকভাবে ওআইসি বা মুসলিম দেশগুলোর মধ্যে এর প্রতিক্রিয়া কি হয় তা পর্যবেক্ষণ করতে চায় সৌদি আরব। তারপর তারা সিদ্ধান্তটি নিতে চায়। এই জন্য পাকিস্তানের উপর বলতে পারেন পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চাপও বাড়ছে। দেখার বিষয়ে এই সার্বিক পরিস্থিতিতে পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্র, এই দেশগুলো কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।